আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই বিনিয়োগ সম্মেলনের আজকে দ্বিতীয় দিন। এরই মধ্যে বিনিয়োগের একটি সুবাতাস পাওয়া গেছে বা বিনিয়োগের যেই কারা কারা করবেন সে বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। বিডার চেয়ারম্যান এ নিয়ে কথা বলেছেন। পাশাপাশি রাজপথে ভোটের আলোচনাও চলছে। এরই মধ্যে নির্বাচন কমিশন প্রবাসীদেরকে কিভাবে ভোটে অন্তর্ভুক্ত করা যায় সেটি নিয়েও তারা আলোচনা শুরু করেছেন এবং বেশ কিছু প্রক্রিয়ায় তারা এগিয়ে যাচ্ছেন। সেটি নিয়ে আমরা একটু আলোচনা আনতে চাই। এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। জনাব সুলতান মোহাম্মদ বাদল, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, আপনাকেও আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, সদস্য, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, এনসিপি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই একটু সুলতান ভাইকে দিয়ে, আপনাকে দিয়ে একটু আমরা আলোচনা শুরু করতে চাই। যেটি শুরুতে বলছিলাম, আজকে বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন। দেশের ইতিহাসে অন্যতম বড়ই আসলে বলা যায়, প্রথম যেহেতু এমন বড় একটি আয়োজন হয়েছে। যেই বিনিয়োগের এখন পর্যন্ত যে ব্যাংকের পক্ষ থেকে, অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, $100 কোটি বিনিয়োগ বা ঋণ যাই বলি না কেন, একটি তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত আসলে অর্জন কি, আপনি আসলে কীভাবে দেখছেন এই বিনিয়োগ সম্মেলনের? ধন্যবাদ। দেখেন, প্রথম অর্জনটা হচ্ছে যে জুলাই বিপ্লবের পর নানান টানাপোড়েনের মধ্য দিয়ে এ ধরনের একটি সম্মেলন আয়োজনটাই হলো প্রথম অর্জন, এবং এটিকে কোনো অবস্থাতে খাটো করে দেখবার নয়। এই আয়োজনে 50টি দেশের প্রায় 550 প্রতিনিধি এখানটাতে অংশ গ্রহণ করেছেন, দেশি এবং বিদেশি। এবং এই অংশগ্রহণে আপনি বলছিলেন যে দ্বিতীয় দিন, এই দুদিনের মধ্যে ইতোপূর্বের যে সম্মেলন, এরকম সম্মেলন কিন্তু এর আগেও হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, কিন্তু এত বড় সম্মেলনটা কখনো হয় নাই। আগের যে আয়োজনগুলো আর এবারের আয়োজনগুলোর মধ্যে একটি পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো যে আগের আয়োজনগুলোতে বিভিন্ন সরকারের সময়, শুধু যে গত 15 বছরের সরকারের সময় তা না, গত 15 বছরের সরকারের সময় প্রায় প্রতিটি ক্ষেত্রে অতিরঞ্জন হয়েছে। যা কিছু বলা হতো বা যা কিছু বাস্তব, তা সেগুলোকে ফুলিয়ে পাপিয়ে অনেক গুণ বড় করে দেখানো হতো, এবং সেটির প্রচার প্রপাগান্ডা ব্যাপকভাবে হতো। দেশে এবং দেশের বাইরেও সেটির প্রচারণাটা ছড়িয়ে যেত। এবার যেটা হয়েছে, আমার কাছে কেন যেন মনে হয়েছে এবার যে মাপে বা যে পরিধিতে এই আয়োজনটা হয়েছে, পূর্বপার কোনো রকম কোনো প্রচারণা নাই। দেশের অনেক মানুষই জানেন না যে দেশের মধ্যে এত বড় একটি আয়োজন হচ্ছে। কোনো ডামাঢোল নাই, কোনো ডাকঢোল নাই, কোনো হইচই নাই। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো হইচই কিন্তু নাই। বড় বড় ব্যানার দেখি না, বড় বড় ব্যানার, বড় বড় ফেস্টুন, বিভিন্ন জায়গায় তোরণ, ছবি টবি দিয়ে অমুক আসছে তমুক আসছে, সেটি কিন্তু নাই। তার আরেকটি কারণ, না থাকার আরেকটি কারণ হলো, আপনি যখন বলছেন বিনিয়োগ সম্মেলন, এবং সেটি বড় মাপের ইন্টারকন্টিনেন্টালে করছে না, আগেও করেছে, ইন্টারকন্টিনেন্টালেই হয়েছে। 5 তারকা হোটেলগুলোতেই এই সম্মেলনগুলো সাধারণত হয়, কারণ ফরেন ইনভেস্টর যারা, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়টিকে মাথায় রেখে সাধারণত এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। এবারও সেটাও করা হয়েছে, কিন্তু যেটি করা হয় নাই, যেটি প্রয়োজন ছিল এবং যে প্রচারণাটা হয় নাই যে কারণে, সেটি হলো আপনি বলছেন বিনিয়োগ সম্মেলন। আপনি আপনার ঘরের যারা বিনিয়োগযোগ্য উদ্যোক্তা আছেন, তারা এখানটাতে কিন্তু সেইভাবে নাই। আপনি দেখবেন যে দেশের বড় বড় উদ্যোক্তা আমরা যাদেরকে বলি, বা শিল্পপতি বা শিল্প
প্রতিষ্ঠান যাদেরকে বলি বা বিনিয়োগ যারা তারা কেন করতে পারে, তাদেরকে কিন্তু তাদের প্রেজেন্স আপনি যদি অডিয়েন্সের দিকে দেখেন, তারা কিন্তু সেখানটাতে তাদেরকে ওইভাবে দেখা যাচ্ছে না। এই একটি জায়গায় আপনি নিজের ঘরের বিনিয়োগ, নিজেই যদি ঘরের বিনিয়োগ যারা সম্ভাবনা আছে, বাংলাদেশের অনেক উদ্যোক্তা বিদেশে গিয়ে বিনিয়োগ করেছে না, আমরা দেখতে পাই না যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পাশ্চাত্যের দেশগুলো বাংলাদেশের বিনিয়োগকারী সেখানে টপ বিজনেসম্যানের মধ্যে একজন হচ্ছে। যদি চোরতন্ত্রের অর্থনীতি বা লুটের অর্থনীতির সাথে যারা জড়িত, কেউ কেউ এখান থেকে লুট করে সিঙ্গাপুরের বড় ধনীদের তালিকায় এসছে, সেটি বাদ দিয়েও যদি আমরা বলি, যেমন ব্রিটেনের ইকবাল সাহেব, তিনি ব্রিটেনের বড় ব্যবসায়ীদের ভিতরে অন অফ দেম, বাংলাদেশেও তার ইনভেস্টমেন্ট আছে। এখন দেশীয় বিনিয়োগকারী যারা যে নেই, সেই দেশীয় বিনিয়োগকারীদেরকে কেন এখানটাতে প্রাধান্য দেয়া হলো না? আপনার স্থানীয় বিনিয়োগকারীরা যখন এখানটাতে বিনিয়োগের পরিবেশ না পাবে, বিনিয়োগে আগ্রহী না হবে, তখন কিন্তু বাইরের বিনিয়োগকারীরা আসবে না। আমার কেন যেন মনে হচ্ছে এই বিষয়টিকে বেমালুম এড়িয়ে যাওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল বা স্টার্টআপ যারা, তাদেরকে এবং বাইরের ইনভেস্টরদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং এই স্টার্টআপ যাদেরকে আমি স্বাগত জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই স্টার্টআপদেরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে, কারণ তাদের মধ্যে আশা জাগাতে হবে, তাদেরকে সুবিধার দ্বার উন্মুক্ত করে দিতে হবে। যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করার কি কি পথ আছে এবং সেটি কিভাবে সম্ভব, সেই বিষয়গুলো তাদেরকে অবহিত করতে হবে। সব মেনে নিচ্ছে, কিন্তু যারা দেশের ভেতরে বিনিয়োগকারী বা বিনিয়োগ করতে পারে বা ব্যবসা সম্প্রসারণ করতে পারে, তাদেরকে বাদ দিয়ে কেন, এই প্রশ্নটা আমি উত্তর খুঁজে পাই না। এবং না পাওয়ার কারণে আপনি যদি খেয়াল করে দেখেন গত 15 বছরে কি হয়েছে, ক্যাপিটাল মেশিনারি যে ইম্পোর্টের চিত্র যদি আপনি দেখেন, তাহলেই দেখবেন যে বিনিয়োগ নাই, বিনিয়োগ শূন্য দেশ, এরকম একটি অবস্থায়। সেই জায়গা থেকে আমি যেটা শুরুতে বলছিলাম, আপনাকে সাধুবাদ জানাতে চাই, যে দেশটাতে বিনিয়োগ নাই, দেশের অর্থনীতিকে লুটেরা অর্থনীতি, চোরতন্ত্রের অর্থনীতি পরিণত হয়েছে, সেই দেশে নতুন করে একটি বিনিয়োগ সম্মেলন, সেটি সাধুবাদযোগ্য। কিন্তু যাদেরকে আরও সম্পৃক্ত করা দরকার ছিল, এই বিনিয়োগ সম্মেলনটি শতভাগ পরিপূর্ণতা পেত, সেই জায়গায় মনে হয় কোথাও কোথাও ত্রুটি রয়ে গেছে। এবং কেন রয়েছে সেটি মনে হয় যারা আয়োজক তারা সেই বিশ্লেষণটা ভালোভাবে দিতে পারবেন। জি, আমরা একটু অ্যাডভোকেট জায়েদ বিন নাসের একটু আপনার কাছ থেকে জানতে চাই, ঠিক বিনিয়োগ সম্মেলন নয়, তবে আর্থিক একটি অবস্থা নিয়ে আজকে আমরা এমনিতে দেখছি যে বেশ কিছুদিন ধরে দেশের মানুষ আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি নিয়ে অনেকটা আতঙ্কিত রয়েছে। ব্যক্তি পর্যায়ে মানুষ বাইরে বের হওয়া নিয়ে আতঙ্কে রয়েছে, বা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির মানুষ কথা বলছে। কিন্তু একটা স্বস্তির জায়গা ছিল সবজির বাজারে কিংবা মূল্যস্ফীতিতে, মূল্যস্ফীতি কম ছিল, সেটি নিয়ে মানুষ কিছুটা বোধহয় স্বস্তিতে ছিল, বা সরকারের একটি ভালো দিকে এই ক্ষেত্রে ছিল। কিন্তু আজকে বিবিএসের যে রিপোর্ট আবার নতুন করে এসছে, সেখানে আবার দেখা গেছে মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, যদিও অল্পই সামান্য বেড়েছে, কিন্তু গতিটা আবার ঊর্ধ্বমুখী হচ্ছে। এটি কি তার মানে কি সরকারের এই যে একমাত্র অর্জন বলা যায়, বা এখন পর্যন্ত যেটি নিয়ে মানুষ স্বস্তিতে, সেটিও আবার হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম কিছু? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক বৃন্দকে। আসলে রমজান মাসের জন্য আমার মনে হয়েছে যে একটু প্রণোদনা দিয়ে এবং বিশেষ নজর দিয়ে আসলে এই সবজির দাম বলেন বা আপনি দ্রব্যমূল্যের দাম বলেন, সেগুলো মোটামুটি একটা মানে হাতের নাগালে রাখার চেষ্টাটা সরকারের তরফ থেকে ছিল। কিন্তু রমজানের ঠিক পরপরই আর কি বর্তমান সিচুয়েশনের কথা তো আপনি ইঙ্গিত করলেন। এখন সুলতান ভাই যেভাবে করে বলছিলেন আর কি, যে বিগত 15 বছর যেই লুটতন্ত্র ছিল এবং ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখবার চেষ্টা, এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে সরকারের তরফ থেকে মানে যা তথ্য সেটাই দেওয়া হচ্ছে, এখানে কিন্তু লুকাচুরি করা হচ্ছে না। তারপরেও আসলে সীমাবদ্ধতা তো আছে, বিনিয়োগ সম্মেলনের সীমাবদ্ধতা। চৌধুরী আশিক উনি কিন্তু ক্ষমাও চেয়েছেন যে দেশীয়দেরকে, দেশীয় বিনিয়োগকারীকে আমি স্থান দিতে পারছি না, কারণ হচ্ছে যেহেতু বিদেশি এত গেস্ট একসাথে আসছেন, তাদেরকে ফিজিক্যালি স্থান দেওয়া যাচ্ছে না। উনি ইতিমধ্যে এটার ব্যাপারে একটা মানে ক্ল্যারিফিকেশন উনার তরফ থেকে আমি এক জায়গায় দেখলাম সংবাদ সম্মেলনে। আর সেটি আবার বললে, আমরা বিদেশি বিনিয়োগকারী যারা আসছেন তাদের মধ্যে এমন এমন তালিকাও বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, তারা আদৌ এখানে বিনিয়োগ করার সক্ষমতা রাখেন কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। সেই রকমের ব্যক্তিবর্গদেরকে যদি আপনি বাদ দিয়ে দেশীয় বিনিয়োগকারীদেরকে দিতে পারতেন জায়গা, সেটি নিশ্চয়ই সুযোগ ছিল, ভালো হতো। এটা আপনারা সাংবাদিক, আপনাদের আরো বেশি করে মানে
বলা উচিত এবং আপনাদের গিয়ে প্রশ্নগুলো করা উচিত যে যারা সক্ষম এবং বলছিলেন তাই আমি সেই তথ্যটিও দিলাম ব্যাপারে কথা বলা, আমি ওনার জবাবটা দিলাম আর কি। আর সবজির দাম থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, এটা আসলে একটা বছর না গেলে মানে গ্রাফটা কোন জায়গায় যাচ্ছে, বাড়ছে কমছে, একটা বছর না গেলে বা অ্যাটলিস্ট মানে 6 মাস না গেলে মোটামুটি বোঝা যাবে না যে আসলে কোন মুখী। এটা তো ঠিক 1 মাস পর অনেক ফ্ল্যাকচুয়েট এর মধ্যে হবে এবং হয়েছেও। মানে আপনি যদি রমজানের আগে দেখেন তখনও কিন্তু অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু রমজান মাসটাকে আমার মনে হয় যে সরকার প্রাধান্য বিশেষভাবে দিয়েছিল। জি, সে কারণে আপনি বলছেন। এবং এখানে আমি একটু রাস্তালে একটা বিষয় ইন্টারাপ্ট করতে চাই। উনি যেটা বলেছেন যে প্রণোদনা দিয়েছে, আসলে বাস্তবতাটা মনে হয় প্রণোদনা না। প্রণোদনা না, সেটার কারণটা হলো যে সরকার, অন্তর্বর্তী সরকারের সামনে একটি চ্যালেঞ্জ ছিল এবং অনেকেই শঙ্কা করেছিল যে রমজানে বাজার সামাল দিতে পারবে না এই সরকার। কিন্তু সরকারের পক্ষ থেকে বিশেষ করে আপনি যদি অর্থ উপদেষ্টার কথা বলেন বা বাণিজ্য উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা, দুইটার দায়িত্বে ছিলেন একটা সময় ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি কিন্তু শুরু থেকেই এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটিকে কিভাবে সামাল দেয়া যায়, উনি একাধারে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় থাকার সুবাদে উনি শুরুতেই কতগুলো টুলস অ্যাপ্লাই করেছিলেন। সেই টুলসটার মূলটা কি? গভর্নমেন্টের পক্ষ থেকে যে পণ্যগুলো ইম্পোর্ট ওরিয়েন্টেড সেগুলো থেকে ডিউটি প্রত্যাহার করে নেওয়া, ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া। আরেকটা জায়গায় মূল্যস্ফীতি একটু বাড়তির দিকে কেন? আরেকটা বলছি আপনাকে, বিবিএস এর স্ট্যাটিস্টিকটা বলছি। আরেকটি জায়গায় এসে আপনার যে পণ্যগুলো সাধারণত মানুষের খুব চাহিদা থাকে, যেমন পেঁয়াজ, আলু, আমাদের সাপ্লাই চেন এবং প্রোডাকশন, সাপ্লাই চেনে কোনো ইন্টারাপ্ট কেউ করতে পারে নাই। চাঁদাবাজি একরকম বলতে পারেন যে দৃশ্যমান চাঁদাবাজি থেকে আমরা অনেকটা দূরে দেখতে পেয়েছি। আরেকটা হলো প্রচুর প্রচুর পেঁয়াজ, আলু থেকে শুরু করে এগুলোর প্রচুর ফলন হয়েছে। আপনি দেখবেন এখন আলু গরুকে খাওয়াচ্ছে, পেঁয়াজ কৃষকের কস্টিং পড়েছে, হ্যাঁ কৃষকের কস্টিং 45 টাকা, কৃষক বিক্রি করছে এখন 30 টাকায়। এটি আবার লং টার্মে দেশের জন্য ক্ষতি বয়ে আনবে। জি, রাশেদ খান, একটু আপনার কাছে জানতে চাই, যেটি সুলতান ভাই বলছিলেন যে দেশীয় বিনিয়োগকারীদের এখানে দেখা যায়নি, আপনি এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ দেখেন, যে রাজনৈতিক কারণে দেখা যায়নি, নাকি সরকার আসলে ওইদিকে নজর দেয়নি বা সরকার অন্য কোনো পরিকল্পনা করেছে সে কারণে মানে কোনো রাজনৈতিক কারণ দেখছেন কিনা? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমরা দেখেছি যে হাসিনা পতনের আগে তিনি ব্যবসায়ীদেরকে নিয়ে বসেছিলেন এবং সেই ব্যবসায়ীরা সেই ব্যবসায়িক যে সম্মেলন বা কনফারেন্স, সেখানে তারা বলেছিল যে আপনার সাথে আমরা জাহান্নামে যেতেও রাজি, জান্নাতে যেতেও রাজি, আপনার সাথে আমরা আজীবন থাকব। এবং যারা আসলে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী, তারা দেখবেন যে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। এখন এই ক্ষেত্রে সরকারের জন্য একটি চ্যালেঞ্জ ছিল যে সরকার আবার এই আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে প্যাট্রোনাইজ করতেছে কিনা। তো রাজনৈতিক কারণ আপনি যেটি আমাকে জিজ্ঞেস করলেন, এটি হয়তো একটি কারণ হতে পারে যে তাদেরকে আবার ডেকে এনে বসানো, তাদেরকে পৃষ্ঠপোষকতা করার একটি অভিযোগ জনগণের পক্ষ থেকে আসে কিনা, সেটা একটা বড় ব্যাপার হয়তো ছিল। তবে আমার কাছে যেটি মনে হয় যে দেখেন, এই ধরনের সম্মেলন যখন হয় তখন বিশেষ করে বিদেশিরা যারা নতুন নতুন উদ্যোক্তা, তারা মনে করে গিয়ে দেখি আসলে কি হয়, কি আলোচনা হয়, একটি অভিজ্ঞতা অর্জন। আমি যদি বাংলাদেশের সাথে মিল করি, দেখেন আমেরিকায় যদি একটি সম্মেলন হয় তো বাংলাদেশের অনেক তরুণ উদ্যোক্তা সেখানে যায়। কেন যায়? আসলে কি আমেরিকায় ইনভেস্টমেন্ট করার জন্য যায়? না, তারা যায় দেখার জন্য, শেখার জন্য। ঠিক একইভাবে এই যে যাদেরকে আনা হয়েছে, তারাও ওই অভিজ্ঞতা অর্জনের জন্য, দেখার জন্য কতটুকু করা যায়, নতুন উদ্যোক্তা মানে একটা অভিজ্ঞতার জন্য মূলত আসে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা এসেছেন তারা আসলে কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু গুরুত্বপূর্ণ এবং তারা আসলেই বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে কিনা, সেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেটি আমরা মাসখানেকের মধ্যেই মোটামুটি আমরা বুঝতে পারবো। এর জন্য আমাদেরকে 1 মাস আমাদের অন্তত অপেক্ষা করা দরকার। তো আমি সেই জায়গায় যেটি মনে করি যে বাংলাদেশের মানে তরুণ উদ্যোক্তা বলেন বা যারা আপনার একদম দালালি করেছে তারা ব্যতীত অন্যান্য ব্যবসায়ীদেরকে অবশ্যই এখানে রাখা দরকার ছিল। অন্যথায় বাংলাদেশের ব্যবসায়ীরা তারা অনেকটা মনক্ষুণ্ণ হবে যে সরকার তো আমাদেরকে আসলে কোনো গুরুত্ব দিচ্ছে না, সরকার তো আমাদেরকে সম্মান করছে না। দেখেন, ওই যে ভাই যেটি বললেন
যে আমাদের দেশের অনেক ব্যবসায়ী তারা কিন্তু বিদেশে ইনভেস্টমেন্ট করে, এবং আমাদের দেশের অনেক ব্যবসায়ী বা অনেক পাচারকারী তারা কিন্তু অনেক অর্থ কিন্তু পাচার করেছে। তো সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিবেচনায় রেখে আমার মনে হয় বাংলাদেশে যারা ব্যবসা করে তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার ছিল। সরকার যেহেতু আসলে দেয়নি, আমার মনে হয় যেটি তিনি বললেন যে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, বাট এই বিষয়গুলোতে আসলে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই, কারণ আপনি একটি ভুল করে আপনি একটি ক্ষতি করে ফেলিয়েছেন। আমাদের দেশের ব্যবসায়ীদেরকে, তরুণ উদ্যোক্তাদেরকে যদি আমরা তাদেরকে মোটিভেট না করতে পারি, তাহলে এই দেশটা কিভাবে এগিয়ে যাবে? বাইরের যারা ইনভেস্টমেন্ট এখানে করে তারা কি আমাদের দেশকে উন্নত করে দিবে? না, তারা ইনভেস্টমেন্ট করে তাদের প্রফিটের জন্য। বাট বাংলাদেশের যারা ইনভেস্টমেন্ট করবে, যারা ইনভেস্টার রয়েছে, তারা যেটা বাংলাদেশে ইনভেস্ট করবে সেটা কিন্তু আমাদের দেশে কর্মসংস্থান বাড়াবে, আমাদের দেশে অর্থনীতি গতিশীল করবে। তো এই ক্ষেত্রে সরকারের একটি বড় ভুল হয়ে গেছে। তারপরেও সরকার যে অবস্থার মধ্য দিয়ে ওই ধরনের ঢাকঢোল না পিটিয়ে একটি বড় আয়োজন করেছে এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষও এসেছে, সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। বাট এক্ষেত্রে আরও বেশি সম্মিলিত ডিসিশন, আরও কিছু কালেকটিভ মানে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। সরকার সেই জায়গাটা হয়তো তাদের দক্ষ জনবলের ঘাটতি থাকার কারণে এই জায়গাটাই অনেকটা ভুল হয়ে গেছে আমার কাছে যেটি মনে হয়। আরেকটি বিষয় সুলতান ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে মার্কিন শুল্ক নিয়ে সেটি পুরো বিশ্বেই আসলে এখন এটি নিয়ে চিন্তিত, বাংলাদেশেও এই শুল্ক নিয়ে ব্যবসায়ীরা চিন্তিত রয়েছে। প্রধান উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা দুটি চিঠি দিয়েছেন আলাদা আলাদাভাবে, এবং পাশাপাশি আজকে বেশ কিছু মার্কিন পণ্যের উপর শুল্ক কমানোর কথা বলা হয়েছে। কিন্তু যদিও অনেক অর্থনীতিবিদ তারা বলছিলেন যে শুল্ক কমিয়ে খুব একটা লাভ হবে না, যেহেতু বাণিজ্য ঘাটতি এখানে একটি বড় বিষয়। সেটি আপনি আসলে কিভাবে দেখেন সমাধানটি? এই শুল্ক কমানোর ফলে মার্কিন পণ্যের যে শুল্ক কমানো হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে, এতে এই সংকট সমাধান হবে কিনা সেটিও একটু জানতে চাইব ছোট করে। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। সুলতান ভাই, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বিরতির আগে বলছিলাম, শুল্ক আরোপ, মার্কিন শুল্ক, এই যে সংকট যেটি চলছে, এর ফলে মার্কিন যেসব পণ্য বাংলাদেশে আসছে তার শুল্ক কমানোর যেই ঘোষণা সরকারিভাবে দেওয়া হয়েছে, তাতে কি সংকট মিটবে কিনা? না, দেখেন, সরকারের পক্ষ থেকে তো একটি সমাধানের পথ খুঁজতেই লাগবে। এবং এই যে শুল্ক আরোপ, যেটি পাল্টা শুল্ক আরোপ যেটি ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন, এটির মধ্য দিয়ে কিন্তু সারা বিশ্বে একটি বাণিজ্যিক যুদ্ধ বা বিজনেস ওয়ার আমরা যেটাকে বলি, সেটি শুরু হয়ে গেছে। বিভিন্ন মানে সারা বিশ্বের সবগুলো যাদের সাথে মার্কিনদের ব্যবসা আছে কোনো না কোনো পক্ষে। তো আমাদেরও সেখানটাতে যেহেতু বাইলেটারাল এগ্রিমেন্ট আছে, বহুপাক্ষিক চুক্তির বাইরেও দ্বিপাক্ষিক যে চুক্তিগুলো আছে, তার মধ্যে আমরা যে পণ্য ইম্পোর্ট করি এবং যে পণ্য এক্সপোর্ট করি, সেখানে একটা বড় গ্যাপ আছে, এবং সেই গ্যাপটা বাংলাদেশের পক্ষে, আমেরিকার বিপক্ষে। তো ডোনাল্ড ট্রাম্প এসে এবার নতুন ক্ষমতায় এসেই কিন্তু দেখবেন যে প্রথমেই কতগুলো নির্বাহী আদেশে কতগুলো ডিসিশন দিয়েছেন। এরপরে ফেব্রুয়ারি থেকেই কিন্তু সে এই ধরনের ডিসিশনে যে যাচ্ছে তার একটি বার্তা দিয়েছে, এবং সরকার কিন্তু তখনই তাদের সাথে তথ্য আদান প্রদান বা তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে। কিন্তু এত দ্রুত যে এই ডিক্লারেশনটা দেবে সেটি মনে হয় সরকারের বোধগম্য ছিল না। এখন সরকারের হাতে উপায় কি আছে? যে উপায়টি আছে আমি মনে করি সরকার সঠিক পথে আছে। এখন কতখানি এটি সুফল মিলবে সেটি অপেক্ষা করবার ব্যাপার। কারণ আমরা যে পরিমাণ এক্সপোর্ট করি, আমাদের এক্সপোর্টের মূল এক্সপোর্ট আইটেম যদি বলেন সেটি হলো আরএমজি, রেডিমেড গার্মেন্টস, সেটি আমাদের মুখ্য। আর আমরা যেটা ওনাদের কাছ থেকে, আমেরিকা থেকে যেটা ইম্পোর্ট করি, তার মধ্যে কি আছে? তুলা, আরেকটা হচ্ছে স্ক্র্যাপ, আরেকটা হলো জ্বালানি। তো তুলা এবং স্ক্র্যাপে জিরো ডিউটি বাংলাদেশ ইম্পোর্ট করে, স্ক্র্যাপে আছে 37%। এখন ওনরা একটা ক্যালকুলেশন দেখিয়েছে যে বাংলাদেশের পণ্য যেগুলো এক্সপোর্ট করে তাতে গড়ে যদি দেখেন নট মোর দ্যান 15% সেখানটাতে ট্যাক্স দিতে হয়। আর ওনরা কোত্থেকে একটা ক্যালকুলেশন করেছেন, আমার মনে হয় এনবিআর বা রাজস্ব বোর্ড সেটিকে নিশ্চয়ই পর্যালোচনা করে দেখা শুরু করেছেন। ওনরা বলছেন 74%, 77%। সেটি অর্থনীতিবিদরা বলছেন যে এইখানে আসলে এইটাকে বিবেচনায় আনা হয়নি, তার যে ট্রেড গ্যাপ বাংলাদেশের সাথে, ট্রেড গ্যাপটাকে সেখানে হিসাব করে ক্যালকুলেট করে এর মধ্যে এখন সেখানটাতে এখন যেটা এসছে, আমাদের ওয়ে আউটটা কি? আমাদের ওয়ে আউটটা হলো ট্রেড গ্যাপ যদি কমাতে হয় তাহলে সেখান থেকে আমাদের ইম্পোর্ট বাড়াতে হবে। ইম্পোর্ট বাড়াতে হলে
যেগুলোতে জিরো ডিউটি আছে সেগুলো তো আছেই, আমরা সেগুলো আরও করব। সাথে সাথে যেগুলোতে ডিউটি আছে, বেশি ডিউটি আছে, সেই ডিউটিকে রিস্ট্রাকচারিং করা, কমিয়ে দেয়া বা স্ল্যাব করা, যেভাবেই হোক না কেন করে, এবং যে পণ্যগুলো আমরা মার্কিন থেকে আনতে পারি কিন্তু অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ থেকে, ধরেন যে জ্বালানির কথাই বলেন, মধ্যপ্রাচ্য থেকে আনছি, আমরা সেটি ওখান থেকে না আমরা মার্কিন মুলুক থেকে আমরা সেটাকে ইম্পোর্ট করব। এর মধ্য দিয়ে সরকার মানে সমাধানের একটি পথ খুঁজছে আমার মনে হয়, এবং সেই যে সমাধানের যে পথ খুঁজছে তারই আরেকটি অংশ হলো সরকারের পক্ষ থেকে আপনি যেটি বলছিলেন যে মার্কিন প্রশাসনকে 2টি চিঠি দেয়া হয়েছে যে 3 মাসের জন্য এটিকে স্থগিত করে রাখবার জন্য। এই 3 মাসের মধ্যে সরকারের নিশ্চয়ই কোনো প্ল্যান পরিকল্পনা আছে যে হাউ টু রিডিউস দ্য গ্যাপ। যদি সরকার সেটিকে করতে পারে, আমার মনে হয় যে আমাদের যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট থেকে উত্তরণের পথ আমরা নিশ্চয়ই হয়তো খুঁজে পাবো। জি, আমরা একটু রাজনীতির প্রসঙ্গে একটু আসতে চাই। রাশেদ খান, একটু আপনার কাছে জানতে চাই, গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন সরকার নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার। এর আগেও আপনারাও বলেছেন, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, আজকেও তিনি আজকে অনুষ্ঠানে আবারও বলেছেন। একটু পেছনের দিকে আরও কয়েকদিন আগে তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন, সম্ভবত সেটি নীলফামারীতে, আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে গণ অভ্যুত্থানের পরে একটি সর্বদলীয় সরকার হবে, যেখানে গণ অভ্যুত্থানের নেতৃত্বে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধি থাকবে, কিন্তু দুঃখজনক ইউনূস স্যার রাজনীতিবিদদেরকে রাখেননি, অর্থাৎ সবাইকে রাখেননি। সে কারণেই কি এখন যারা আছেন তাদেরও পদত্যাগ চাইছেন? মানে আপনাদেরকে রাখলে আর চাইতেন না? দেখেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে এই ধরনের সরকার যদি আসলে গণ অভ্যুত্থানে বা বিপ্লবে সবার অংশীদারিত্বে না হয় তাহলে দেশ চালানো কঠিন হয়ে যায়। এবং এই জন্যই আমরা যখন সরকার গঠনের আগে আমরা বলেছিলাম যে আপনারা একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করেন, তাহলে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং দেশ চালানো আপনাদের জন্য সহজ হবে। কিন্তু সেটি আসলে করা হয়নি। আপনি নিশ্চয়ই ভুলে যাননি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছিলেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম, এবং তিনি এটি আসলে 5 থেকে 6 মাস শেষ হয়ে যাওয়ার পরে পদত্যাগ করার কিছুদিন আগে তিনি বলেছিলেন। তার মানে কি? তার মানে আমাদের যে প্রস্তাবনা ছিল জাতীয় সরকার বা জাতীয় ঐক্যমত্যের সরকার, সেটি যে আসলে একটি সঠিক প্রস্তাবনা ছিল সেটি কিন্তু নাহিদ ইসলাম স্বীকার করেছেন। কিন্তু তিনি আবার একটি দলের উপর দায় চাপিয়েছেন যে সেই দল চায়নি বলে আমরা পারিনি। কিন্তু আমার কথা হলো যে একটি দল, সে দল যেই হোক না কেন, সেই দল চাইবে না বলে আপনি চুপ হয়ে যাবেন, আপনি অন্য কারোর সাথে আলোচনা করবেন না, সেটি তো কোনো আসলে ওয়াইজ বা গণতান্ত্রিক ডিসিশন হতে পারে না। জনগণের আসলে আকাঙ্ক্ষা ছিল যে জাতীয় ঐক্যমত্যের সরকার, এবং সেখানে যারা বিপ্লবে অংশ নিয়েছে সবার অংশীদারিত্ব থাকবে। আমরা তো এই কথা শুধুমাত্র আমরা বলছি না, অনেক বুদ্ধিজীবী, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আরও বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু এই জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা কিন্তু বলেছে। এবং আমি মনে করি অনেক উপদেষ্টা এটি ফিল করেন, কারণ এই মুহূর্তে সরকার ঠিক আছে, হয়তো রমজানে যেটি আমাদের ছোট ভাই বললেন যে আসলে এক প্রকার আপনার প্রণোদনা দিয়ে তারা দেশ চালিয়েছে বা রমজানে বাজারটা আসলে ঠিক রেখেছে, কিন্তু এই যে আপনার প্রণোদনা, এটি আসলে সবসময় তো সরকার দিতে পারতেছে না। এই মুহূর্তে কিন্তু আবার সবজির দাম বা অন্যান্য জিনিসের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, চালের দাম বেড়ে যাচ্ছে বা অন্যান্য তেলের দাম বেড়ে যাচ্ছে। তার মানে সবসময় সরকার কিন্তু ওই যে প্রণোদনা দিতে পারবে না। তার মানে কি? তার মানে সবার অংশগ্রহণ থাকলে কিন্তু আবার দেশ চালানো সহজ হতো, সবাই কিন্তু সহযোগিতা করত। এই মুহূর্তে যেটি হচ্ছে যে অনেকে মনে করছে যে এই সরকার শুধুমাত্র এনসিপি সরকার অথবা এই সরকার একটি গোষ্ঠী বা পক্ষের সরকার, আমি কেন সহযোগিতা করবো, আমি তো সরকারের বেনিফিশিয়ারি না। এই জন্যই আমরা সরকারকে যেটি আমরা বলেছি যে আপনারা আগামী ডিসেম্বর ইলেকশন দিবেন নাকি মার্চে দিবেন সেটি পরের বিষয়, যতদিন আপনারা ক্ষমতায় রয়েছেন আপনারা জাতীয় ঐক্যমত্যের একটি সরকার গঠন করেন, আপনারা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন। কারণ উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক ধরনের বিতর্ক কিন্তু আছে, এবং সেই বিতর্ক কিন্তু কয়েকদিন পর পর কিন্তু আমাদের সামনে কিন্তু আসে। তো আমরা এখনও মনে করি যে আসলে যেহেতু আমাদের ছাত্র বন্ধুরা তারা একটি দল গঠন করেছে, এবং এখন বর্তমানে এনসিপি যিনি আহ্বায়ক
নাহিদ ইসলাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই মুহূর্তে আসলে বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক পরিচয়ের কোনো এক্সিস্টেন্স নাই। তার মানে কি? তার মানে ওই যে ছাত্র প্রতিনিধি যারা ছিল, যাদেরকে সরকারের শুধুমাত্র এই উপদেষ্টা না, আপনি নিশ্চয়ই জানেন যে ডিসি অফিসে, এসপি অফিসে, বিভিন্ন হাসপাতালে, সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে, এমনকি আপনার এই যে আপনার কারাগারে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি সরকারের ছাত্র প্রতিনিধি দেওয়া হয়েছে। তো এই জন্যই বলা হচ্ছে যে যেহেতু ছাত্ররা, এবং নাহিদ ইসলাম নিজেই বলেছে, যেহেতু ছাত্ররা একটি দল গঠন করে ফেলিয়েছে, এবং এই কথা কিন্তু নাহিদ ইসলাম নিজেই বলেছে যে ছাত্ররা যেহেতু একটি দল গঠন করেছে, এখন আর ওই পরিচয়ের এক্সিস্টেন্স নাই। এই জন্য সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এখন বাকি ছাত্র উপদেষ্টা তাদের তো পদত্যাগ করা উচিত। কারণ কি? কারণ এই যে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা তো একই নেক্সাসের, এবং দল গঠনের সময় কিন্তু আসিফ মাহমুদ, মাহফুজ আলম তারাও কিন্তু তারা নিজেরাও জড়িত ছিলেন, সেও স্বীকার করতে বাধ্য হবে। এবং এই দল গঠনের সমস্ত আলোচনা কিন্তু আপনার হেয়ার রোডে হয়েছে, মন্ত্রীপাড়ায়, এটা বাইরে কোনো অন্য কোথাও হয়নি। কারণ যখন দলটা গঠনের প্রক্রিয়াটা চলে, তখন কিন্তু আসলে নাহিদ ইসলাম উপদেষ্টা, এবং উপদেষ্টাকালীন তো তিনি আসলে বাইরে কোথাও আলোচনা করতে পারেন না, বসতে পারেন না। এই জন্যই মূলত নাহিদ ইসলামের বাসায় মন্ত্রীপাড়ায় দল গঠনের সমস্ত আলোচনা হয়েছে। তো এখন যেহেতু একজন পদত্যাগ করেছে, বাকি দুজন যেহেতু দল গঠনের সাথে তারা সম্পৃক্ত ছিলেন, বাকি দুজন যদি এখন থাকেন, তাহলে কি হবে? মনে হবে যে ওই বাকি দুজন এনসিপিকে নানানভাবে সহযোগিতা করতেছে, পিছন থেকে প্যাট্রোনাইজ করতেছে। এই জন্য আমরা বলছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা, গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং অন্যতম দায়িত্ব, এগুলোর পরে কিন্তু অন্যতম দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা দেওয়া। আমি 30 সেকেন্ডে শেষ করে দিই। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া। হাসিনার আমলে আমরা কি বলেছি? যে হাসিনা ক্ষমতায় থাকলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এখন কিন্তু শুধু আমরা না, অন্যান্য দলও বলছে যে এই দুজন ছাত্র উপদেষ্টা যেহেতু তাদের যারা ছিল সম্পৃক্ত, তাদের সাথে এনসিপি গঠন করেছে, সুতরাং তাদের উচিত হবে অন্তত সরকার থেকে পদত্যাগ করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা, এবং অন্যান্য বিভিন্ন সেক্টরে, দপ্তরে যে আপনার ছাত্র প্রতিনিধি ছিল, তাদের উচিত হবে পদত্যাগ করা সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য। এবং এর মাধ্যমে আসিফ মাহমুদ, মাহফুজ আলম ছোট হবেন না, বরং তারা মানুষের কাছে আরো বেশি সম্মানিত হবেন যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য তারা পদত্যাগ করেছেন। জি, জায়েদ বিন নাসির, একটু আপনার কাছে জানতে চাই, যেটি তিনি বলছিলেন এটি তো সত্যি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই এখন এনসিপিতে আবির্ভূত হয়েছে, যদিও সব সমন্বয়কের মধ্যে এখনো যুক্ত হননি, সেটিও ঠিক। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে 3 জনকে পাঠানো হয়েছিল। এখন যদি শিক্ষার্থীরা দল গঠন করে, আসলে কি আর থাকা উচিত সরকারে? এটা আসলে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভাই বললেন যে সিদ্ধান্ত হেয়ার রোডের কথা বললেন, কিন্তু আমাদের তো জাতীয় নাগরিক কমিটি থেকে, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কিছু প্রতিনিধি নিয়ে তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হলো। তো এটা 27শে ফেব্রুয়ারি, উনি তো ফেব্রুয়ারির শেষের দিকে 25 বা 26 সম্ভবত পদত্যাগ করলেন। 27 তারিখে আমাদের অফিসে বসে, বাংলা মোটর অফিসে বসে, তারপরেই আমাদের নেতৃত্বে যে উনি আসছেন, আমরা সবাই স্বীকার করি কিনা, গণতান্ত্রিকভাবে সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। নাহিদ ইসলামের ব্যাপারটা ওই দিনই জানলেন যে উনি আপনাদের সাথে? না, আগে থেকেই তো জানছিলেন, সবাই জানতো। এর আগে তো মোটামুটি ভাবে যে কাকে, তখন তো তিনি মন্ত্রী ছিলেন, তখন তিনি মানে উপদেষ্টা ছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন। কিন্তু এর মধ্যে যেহেতু ছাত্র প্রতিনিধি বাকিরাও, আপনি যেভাবে করে বললেন, আরো 2 জন এখনো আমাদের উপদেষ্টা পরিষদে আছেন, এবং বাকি যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিংবা জাতীয় নাগরিক পার্টি কমিটিতে সেই সময় ছিলেন, তাদের সাথে তো মানে পরিচয়টা ছিল, এবং গ্রহণযোগ্যতা বা তার কাছে গিয়ে তো ওই প্রস্তাবটা দেওয়া হয়েছে। কিন্তু ছাত্র প্রতিনিধিকে নিয়ে আসলে মানে এত কথা, অথচ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনার সরকারের, আমরা জানি যে এই সময়ে এসে, ধরেন আমি বাস্তবতা নিরিখে একটা কথা বলি, সেটা হচ্ছে ওনারা গণ অধিকার পরিষদ করেছেন 2018 সনে। আমরাও কিন্তু ছিলাম সেই কোটা আন্দোলনে, ওখান থেকেই তো আসলে গণ অধিকার পরিষদের যাত্রাটা শুরু বলা যায়। 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন, এরপর আমাদের ছাত্র সংগঠন, এরপরে শ্রমিক যুব সংগঠন, এবং 2021 সালে আমাদের দল গঠন। 21 সালে দল গঠন, কিন্তু সংগঠনগুলো আমরা আগে ওখান থেকে শুরু। কিন্তু আপনি বিএনপি, আওয়ামী লীগের যদি আপনার রুট দেখেন, এটা পার্টি দুটা তো অনেক পুরাতন। আপনি এখন অনেক এসপি দেখেন, এখন অনেক ওসি দেখেন, অনেক ডিসি দেখেন, তারা ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল। আমাদের উপদেষ্টা পরিষদে আছেন যারা জাসদের রাজনীতির সাথে একসময় সম্পৃক্ত ছিলেন। তো আপনি বিএনপিও তো
আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন ব্যাপারটা কি এরকম যে মানে জাস্ট 6 মাস আগে বা 3 মাস আগেই তারা ছাত্র ছিল, এই কারণেই তাদেরকে নিয়ে মানে শুধু শুধু একটা মানে বিতর্ক তৈরি করার জন্য বিতর্ক তৈরি করা। কিন্তু যারা আজ থেকে, যার বয়স এখন 60, কিন্তু যারা কিন্তু আপনি যে উদাহরণটি দিলেন যে ডিসি আগে ছাত্রদল করতো, এমন তো নয় যে ডিসি নির্বাচনের পরে ওই ডিসি আবার বিএনপিতে এসে জয়েন করবে, এমনটি তো নয়। যদি সেরকম পরিস্থিতি আপনাদের বেলা হয়, তাহলে এই 2 ছাত্র প্রতিনিধি কি ঘোষণা দিলেন, যে ঘোষণা দিয়েছেন বা দিবেন যে তারা সরকার থেকে নেমে আর পরে এনসিপিতে আসবেন না? এটা তো আমি আপনাকে আগেই বলেছি যে ব্যক্তি স্বাধীনতা, আপনি তো রাজনৈতিক ক্ষেত্রে কে কোন দল বাছাই করে নেবেন এবং তারা আসবেন কিনা এটা তো আসলে তাদের উপর নির্ভর করবে, তাই না? এটা তো ব্যক্তি হিসেবে মানে আপনি যদি আগে থেকেই প্রিজুডাইজ করে ফেলেন, ঠিক করে দেন, তাহলে তো মানে অনেক কিছুই আসলে প্রিজুডাইজ এবং ঠিক করে মোটামুটি ভাবে একটা মানে বলে ফেলা যায়। কিন্তু এটা ব্যক্তির উপরে, তারা দুজন আপনাদের কেউ নয় এই মুহূর্ত মানে এখন পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত অবশ্যই তারা আমাদের কেউ নন। এবং না হলে আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, আমাদের ছেলেরা গিয়ে বিভিন্ন জায়গায় মার খাচ্ছে তবু কিন্তু মানুষ পিটাচ্ছে না। কিংস পার্টির ক্ষেত্রে যেটা হয়, সবখানে তো মার খাচ্ছে না, মার তো আপনারা দিচ্ছেন। যেমন এই যে খুলনায়, তাদের সাথে আমি সেই প্রসঙ্গে আসব। খুলনায় গণ অধিকার পরিষদ যে একটি গণপূর্ত অধিদপ্তরের একটি ক্লাব দখল করে অফিস করছিল, সেখান থেকে তো আপনারাই উৎখাত করেছেন। মার খেলেন কই? দিলেন তো না। ওইটা তো আমাদের এখন পর্যন্ত কমিটি আছে হচ্ছে আপনার কেন্দ্রীয় কমিটি আর শ্রমিক উইং, বাকি যারা আছে তারা জাতীয় নাগরিক কমিটিতে। আমি আপনাকে বলি, আমাদের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা গিয়ে মার খাচ্ছেন তবু মানে অন্য এক রাজনৈতিক শক্তির কাছে। কিংস পার্টির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জনতার কাছে গিয়ে তারা মাইর খায়, কিন্তু আমরা খাচ্ছি হচ্ছে আপনার মানে অন্য রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক দলের হাতে। আপনারা কি কিংস পার্টি হতে চান? না, অসম্ভব, প্রশ্নই আসে না। আচ্ছা, জি অবশ্যই আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। জনাব রাশেদ খান, একটু আপনার কাছে আসতে চাই, যেটি নিয়ে আমরা বিরতির আগে বলছিলাম। মাঠে জবরদখলের অভিযোগ এখন বড় দলগুলোর বিরুদ্ধেই বেশি, তাদের নিয়ে অনেক সমালোচনা হয়। কিন্তু আমরা খুলনায় দেখলাম, কয়েকদিন আগের ঘটনা নিশ্চয়ই আপনার, খুলনায় গণপূর্তের একটি জায়গা লিজ নিয়ে ক্লাব করা হয়েছিল। সেই ক্লাব দখল করে আপনাদের দলের অফিস করা হয়েছিল, যদি আপনারা পরে শোকজও করেছিলেন। কিন্তু আবার শোনা যাচ্ছে যে শোকজ আসলে ছিল এক ধরনের সামনের, কিন্তু পেছনে আপনারা সমর্থন দিয়েই যাচ্ছিলেন, কারণ তার অফিস পরিবর্তন হয়নি। সেটি আবার এনসিপির সাথে যারা জড়িত বা রয়েছেন, তারা আবার সরকারের মতো করে দায়িত্ব পালন করে তারা আবার আপনাদের উৎখাত করেছে। তার মানে কি এই যে সুযোগ পেলে আসলে সবাই দখলের চেষ্টা করেন, এরকম কিনা? আসলে দেখেন, আমি যতদূর শুনেছি যে ওই যে বিল্ডিংটা, সেটা আসলে অন্য কারোর বিল্ডিং না, সেটা একটা পরিত্যক্ত বিল্ডিং। এবং সেটা এক সময় আওয়ামী লীগের লোকজন তারা আসলে ইজারা নিয়ে ক্লাব বানিয়েছিল, এবং সেখানে আসলে মানে অবৈধ মেলামেশা বা মাদক এইগুলোই চলতো। আপনি নিউজের কমেন্টগুলো দেখবেন যে স্থানীয় মানুষজন কি বলছে খুব ভালো কাজ করেছে। মানে এটা দখলের যে বিষয়টা আসছে যে খুব ভালো কাজ করেছে, কারণ এখানে আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগের কাছে এটা থাকলে খারাপ কাজ সবসময় চলবে। আমি যতদূর জানি সেটি হলো যে গণপূর্তের কাছে যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গেছে, বিল্ডিংটা খালি ছিল, তখন গণপূর্তের কাছে আমাদের স্থানীয় যারা ছিল তারা আবেদন জানিয়েছে যে এটা আমাদেরকে দেওয়া হোক। তখন তারা বলেছে ঠিক আছে, আপনাদের আবেদনটা গ্রহণ করা হবে, আপনারা আপাতত সেটা মানে জিজ্ঞেস করেছে আমরা ব্যবহার করতে পারি কিনা। তো তাদের কেউ কেউ বলেছে ঠিক আছে, আপনারা যেহেতু কেউ নাই, ওটা আপনারা নিজেদের মতন করে মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। ওটা যে একদম দখল করেছে বিষয়টা আসলে এরকম না, এখনো পর্যন্ত সেই আবেদন দেওয়া আছে। তো যাই হোক, এটি নিয়ে আসলে আমরা জানতামও না। আমরা তো কেন্দ্রের মানে একটি জেলা শহরে এই ধরনের ঘটনা আসলে কেন্দ্র থেকে তো সবকিছু জানা সম্ভবপর নয়। তো আমরা জানার পরই কিন্তু আমরা তাকে কিন্তু আমরা অব্যাহতি দিয়েছিলাম। তো তারপরে যেটি হয়েছে, মূলত যখন আসলে আমরা বললাম যে আসলে দেখেন, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র উপদেষ্টা এবং বিভিন্ন সেক্টরে দপ্তরে ছাত্রদের যে প্রতিনিধি রয়েছে তাদের আসলে পদত্যাগ করা উচিত, অন্যথায় সরকারের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে। এরপরে যেটি হয়েছে, আমি যতদূর শুনেছি যে তাদের এক ধরনের আপার লেভেল থেকে বলা হয়েছে যে ওইখানে যারা আছে ওদেরকে ওইখান থেকে সরিয়ে দাও বা ইয়ে করো। তো আমাদের কয়েকজন এখানে নামাজের প্রস্তুতি নিচ্ছিল, তারাবি নামাজ। সেখানে হঠাৎ করে বৈষম্য বিরোধী এবং এনসিপি যারা আছে তারা গিয়ে এক ধরনের অকারেন্স ঘটিয়েছে, হামলা চালিয়েছে, কারোর মাথা ফেটে গেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, হাত ভেঙে গেছে। তো আমার কথা হলো ঠিক আছে, সেটি তারা ভুল করেছে, আমরা এর জন্য সকস করেছি, অব্যাহতি দিয়েছি। কিন্তু এই যে এনসিপি বলেন বা বৈষম্য বিরোধী, তারা তো সরকার না, তারা প্রশাসন না। যদি তাদেরকে কিছু করতে হয় পুলিশ করবে,
তাদেরকে পুলিশের কাছে তারা অভিযোগ দিতে পারতো, তারা আর্মির কাছে বলতে পারতো, কেউ কিন্তু যায়নি। তারপরে আমি এই কথাগুলো কেন বলতেছি, ওই যে তারা আমাদের নেতাকর্মীরা, তারা গণপূর্তের যে কর্মকর্তা তার সাথে কথা বলেই কিন্তু এখানে তারা উঠেছে। এই কারণে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়নি, র্যাব বাধা দেয়নি, বা সেনাবাহিনী বা অন্যকে বাধা দেয়নি। কিন্তু মূল সমস্যা তারা ওই যে আমরা আমাদের পক্ষ থেকে তাদের পদত্যাগ দাবি করা হয়েছে, এই কারণে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তো এটি হচ্ছে মূল ঘটনা। তবে আমরা সবসময় দেখবেন আমরা কিন্তু এই দখলদারিত্বের বিরুদ্ধে যেটি হোক না কেন, যেমন আমরা ঢাকাতেও কিন্তু আমাদের একটি অফিসের জন্য আমরা আবেদন করেছিলাম, সেখানে তো আমরা উঠি নাই। তো এরকম অফিস কিন্তু অন্যান্য দলও কিন্তু আবেদন করেছে, কেউ কেউ পেয়েছে, এটা কিন্তু অন্যায় না। যেগুলো পরিত্যক্ত ভবন, পরিত্যক্ত জায়গা, সেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে ইজারা দেয়, সেটি বিএনপির সময় দিয়েছে, আওয়ামী লীগের সময় দিয়েছে, আমরা জাস্ট ওইভাবে ইজারা চেয়েছি। এটি তো অন্যায় না। তারা যেটি করেছে, তারা সরাসরি হামলা চালিয়েছে এবং তাদের যে শক্তি, তারা যে সরকারের সক্ষমতা হয় তারা পরিচালিত হচ্ছে, সেটার তারা প্রমাণ তারা দেখিয়েছে। জি, একটু অ্যাডভোকেট জায়েদ বিন নাসির, একটু আপনার কাছে আবার আসতে চাই। সরকারের যে শক্তি দেখানোর কথা আসলো, আজকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন কেউ কেউ অধ্যাপক ইউনূসকে জোর করে 5 বছর ক্ষমতায় রাখতে চান। আমরা দেখেছি কয়েকদিন আগে সার্জিস আলম এরকম একটি পোস্ট করেছিলেন যে অধ্যাপক ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চাই। এটি কি ব্যক্তি পর্যায়ে আওয়াজ তুলে জনমত যাচাই করতে চাইছেন, নাকি আপনারাও কোনো ক্ষমতার দেখি শক্তি প্রদর্শন করে তাকে ক্ষমতা রাখতে চাইছেন? এটা আসলে যার কথা বললেন উনি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, এটা তার ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত অভিমত বলতে পারেন, আকাঙ্ক্ষা বলতে পারেন। উনি ওনার মতো করে প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে 5 বছরের জন্য দেখতে চান, এরকম কিছু একটা স্ট্যাটাস ছিল। কিন্তু মানে আমাদের দলীয় তরফ থেকে এরকম কোনো জায়গা নেই। আর রাশেদ ভাই যেটা বললেন যে খুলনার ঘটনা, দল কি তাকে জিজ্ঞেস করছিল যে এটা কেন করলেন, জবাব দিতে? হ্যাঁ, আমাদের যেই সময়কার এই যে শোডাউনের ঘটনা এবং পরবর্তীতে এই সমস্ত বছরের বিষয়, শোডাউনের ঘটনা, এই সমস্ত স্ট্যাটাস, এই পুরা টাইমটা ছিল হচ্ছে আপনার রমজানের শেষ 10 দিন, শেষ 5 দিন, ওই টাইমটা আমাদের সামনে মিটিং আছে কেন্দ্রীয় কমিটিতে। ওই সময় অবশ্যই সেইখানে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং দলীয় ফোরামে, ইনহাউস ফোরামে কথাবার্তা বলবো। তার মানে যেটা বললেন দীর্ঘায়িত করার পক্ষে আপনারা, সরকারের যতটুকু সংস্কার, এটা কোনো রাজনৈতিক দলই, আমরা তো কেবলমাত্র নতুনভাবে পথ চলা শুরু করলাম, 2 মাস এখনো ফুরোয়নি। কিন্তু যাদের রিসার্চ উইং অনেক ভালো, যাদের জনবল অনেক বেশি, উনাদের তরফ থেকে বারবার করে মানে বেশ ভেগ কথাবার্তা বলা হচ্ছে যে এই সরকার তাড়াতাড়ি চলে যাক, ন্যূনতম সংস্কার করুক। তো ন্যূনতম সংস্কারের মার্জিনটা আপনি আসলে কতখানি, এটা তো আপনার বলতে হবে। যেমন বিচার বিভাগের হচ্ছে আপনার আলাদা করে সচিবালয় প্রতিষ্ঠা হচ্ছে, তো বিচার বিভাগ সচিবালয়ের প্রতিষ্ঠা, ফুল স্টপ। বিচার বিভাগে আর সংস্কার তোমার দরকার নেই। অন্য সংবিধানের ক্ষেত্রে আসলে কতটুকু পর্যন্ত আপনি অ্যালাউ করবেন, সংবিধান সংস্কার কমিশন হয়েছে, কতটুকু পর্যন্ত অ্যালাউ করবেন, এই সমস্ত বিষয়গুলোতে কোনো রাজনৈতিক দলই এখন পর্যন্ত ক্লিয়ার কাট কোনো বক্তব্য এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। আর ভাই ওইটার জবাব আমার দিতেই হবে যে দলের অফিসের কথা যেটা বললেন, ওটা কিন্তু এনসিপির এখনো যেহেতু কমিটি হয় নাই, আমাদের যেই নির্বাচন কমিশন থেকে আপনার 21টা জেলা কমিটি, 1/3, 100 উপজেলা কমিটি এবং হচ্ছে আপনার কার্যালয়, ওগুলা এই মাসের মধ্যে হয়তো বা আমরা ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক করে ফেলতে পারবো। কিন্তু এখন পর্যন্ত খুলনাতে আমাদের কমিটি হয় নাই। ওখানে যারা সম্পৃক্ত, আমি বলবো যে যারা ভুক্তভোগী, তারা পুলিশে গিয়ে মামলা করতে পারে এবং আমরা তখন দলীয়ভাবে কোনো তাদের পক্ষে স্ট্যান্ড নিচ্ছে কিনা। আপনারা দলীয় দায় নিতে চান না, মানে যেহেতু সেখানে কমিটি হয়নি সেজন্য তারা দায় নিতে চায়। তাদের প্রতিনিধি সেখানে আছে না? আছে তো আপনাদের? না, আমাদের জাতীয় নাগরিক কমিটি একজন সদস্যও নাই সেখানে। মানে আপনাদের খুলনার কয়েকজন আছে, কিন্তু খুলনার না থাকলে আপনাদের সমর্থক তো সেখানে রয়েছে। সেটি হলো উনি যেটি বললেন যে ওনারা যে দল গঠন করেছেন, ম্যাক্সিমাম সদস্য জাতীয় নাগরিক কমিটির, এম এ রাইট? ওনাদের জাতীয় নাগরিক কমিটির সদস্য বর্তমানে খুলনায় যারা রয়েছে এবং বৈষম্য বিরোধী, এবং এটিও কিন্তু বলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। তার মানে কি? তার মানে ওই ঘোরাই ফেরাই কিন্তু তারা কিন্তু এনসিপির সাথে সম্পৃক্ত কিনা? এনসিপির সাথে এখনো বৈষম্য বিরোধী থেকে এবং জাতীয় নাগরিক কমিটি থেকে কিন্তু আপনাদের এই দলটা এসেছে। তার মানে আপনি যতই অ্যাভয়েড করেন যে না ওরা আমাদের না, এটা আসলে একদম এখনো কমিটি হয়নি বলে উনি বলতে চাইছেন। না, সেটি ওনার জায়গা থেকে বলতে পারেন। সুলতান ভাই, একটু আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই। আমাদের দেশে রাজনৈতিক দলের যে সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে, কিন্তু গণতন্ত্রের দৃষ্টান্ত হিসাবে যাদেরকে যেসব দেশগুলোকে ধরা হয়, ভারত কিংবা যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করলাম,
সেই দেশগুলোতে এত এত দল নেই, তাদের দলের সংখ্যা একেবারে কম। ভারতেও জাতীয় দল রয়েছে 10টির কম, যদিও স্টেট ভিত্তিক আলাদা অনেকগুলো দল রয়েছে, সেই সংখ্যাটি হয়তো 80-র কম। তো বাংলাদেশে এত এত দল হওয়ার কারণ কি? এক সাংবাদিক হিসাবে আপনার মন্তব্য জানতে চাই বা মূল্যায়ন জানতে চাই। আপনি গণমাধ্যমের কর্মী হিসেবে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমরা যদি একটু পেছনে ফিরে যাই, এরশাদ বিরোধী আন্দোলনের পর থেকে যদি আমরা ধরি, বিশেষ করে 91 বা যদি 88 বা 86 নির্বাচন যদি আমরা দেখি, তখন যখন সরকার একা হয়ে যায়, তখন একক কোনো তার প্রতিপক্ষ নির্বাচনটাকে জমাতে চায়, তখন কিছু দল সরকারি পৃষ্ঠপোষকতায় গজিয়ে ওঠে এবং সরকারই তাদেরকে গজিয়ে অঙ্কুর উদ্গম করবার জন্য নানান রসদ দিয়ে থাকে। এটি আমরা এরশাদ সরকারের সময় দেখেছি। 91, 96, 2001, 2007 আমরা যদি এই জায়গাগুলো দেখি, তাহলে আপনি দেখবেন যে যখনই গণতান্ত্রিক কোনো নির্বাচনের ব্যবস্থা হয়েছে, তখন বাংলাদেশের কালচার বা সংস্কৃতি যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে ওই নির্বাচনগুলোতেও নির্বাচনকে সামনে রেখে অসংখ্য দল গজিয়ে উঠেছে। এবং আমরা যখন মাঠের কর্মী, তখন দেখেছি একদিনে 5টি দলের আত্মপ্রকাশ, কোনোটি পূর্বানীতে, কোনোটি শেরাটনে, কোনোটি সোনারগাঁতে, কোনোটি প্রেস ক্লাবে, কোনোটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমরা যারা তখন পলিটিক্যাল বিট করতাম, কোনটা রেখে কোনটায় যাব, তখন তো আর টেলিফোনে মোবাইলে পাঠিয়ে দেয়া বা কোনো সুযোগ ছিল না, আর হাতে টেলিফোনও ছিল না। তো তখন আমরা কি করতাম, এই প্যাড আর কাগজ নিয়ে। এই যে দলগুলো আপনি বললেন যে একটা দিনে 5টা পার্টি, এর কারণ কি আসলে? এর কারণটা হলো কোনো আদর্শের কিছু না, ইট ওয়াজ এ বিজনেস। কারণ কোনো না কোনো দল থেকে আপনি যেখান থেকে নমিনেশন দেবেন, সেখান থেকে কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে, আপনাকে বসিয়ে দেবে। মনে করেন কাজী জাফর খুলনা সদর থেকে ইলেকশন করবে, সেখানটাতে ধরে নেন ওনার দল, উনি এখন খুলনা থেকে ক্যান্ডিডেট হবেন, উনি জানেন যে ওনার সক্ষমতা নাই, সামর্থ্য নাই, উনি সেখানে গিয়ে ক্যান্ডিডেট হলেন। এখন জাফর সাহেব চাইছেন, কাজী জাফর সাহেব চাইছিলেন যে ওনার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, তো ওনার সাথে নেগোসিয়েশনে আসলেন, উনি একটা বিজনেস করে বললেন, ঠিক আছে, আমার তো তখনকার তো টাকার দাম ছিল, এখন তো ডিভ্যালুয়েশনের কারণে টাকা কমে গেছে, তো ঠিক আছে আমার 2 লাখ টাকা হলে চলবে, তো 2 লাখ টাকা দিল, উড্ড হয়ে গেল, একটা বিজনেস হয়ে গেল। এটাই ছিল। আবার কেউ দেন দরবার ছিল যে আমি যারা একটু শক্তপোক্ত বা মনে করেন যে কতগুলো নাম আমি নাইবা বলি, সেগুলো এখনও এক্সিস্ট করে সেই দলগুলো, তো ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এরকম কতগুলো দল আমাদের কিন্তু আছে। এবং নিবন্ধন যেগুলো এখনো আছে, নট লেস দ্যান 40 এখনো নিবন্ধিত দল, 50টি ছাড়িয়ে গেছে। এটি আমি গত ইলেকশনের কথা বলছি, এখনকার কথা বলছি আর কি আমরা। হ্যাঁ, তো তখন আপনি দেখবেন যে কি হয়েছে, সেই দলগুলো থেকে বার্গেনিং পয়েন্ট তৈরি হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি তো এমপি যদি না হই, তাহলে আমাকে কি করবেন, তাকে ডাকুক, অমুক জায়গা থেকে ডাকুক, তমুক জায়গা থেকে ডাকুক, গণভবন থেকে ডাক দিক, ডেকে বলে আচ্ছা ঠিক আছে তুমি সুলতান মাহমুদ, তোমার ইলেকশন করার দরকার নেই, ঠিক আছে তোমাকে আমি দেখব। এরকম বার্গেনিংয়ের জন্য কতগুলো করা হয়, যেটি এখন যেটা হলো 18 সালে এসে এটিকে রুখবার জন্য, এই প্রক্রিয়া রুখবার জন্য তখনকার নির্বাচন কমিশন নিবন্ধনের ব্যবস্থা করলো। এর আগে কিন্তু দল নিবন্ধনের ব্যবস্থা 2008-এর নির্বাচনে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় এসে নিবন্ধনের ব্যবস্থা করলো, এবং নিবন্ধনের ক্রাইটেরিয়া যখন করে দিল, তখন সবাই আস্তে ঝরে পড়ে গেল। দল কিন্তু অনেক ছিল, প্রায় 80-85টা দল ছিল, সেখান থেকে ঝরে গেল। এখন যে রাজনৈতিক দলগুলো আপনি দেখবেন যে ওইরকম কিন্তু এবার আগের যে প্রতিযোগিতামূলক নতুন দল গঠন করবার, সেটি কিন্তু এখন দৃশ্যমান না। জি, শেষ করতে হচ্ছে। আপনাদের 3জনকেই আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শকেই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।